তো ছোট্ট বন্ধুরা, চলো আমি আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। আরেকটি সুন্দর ইফেক্টিভ ক্লাস নিয়ে। আশা করি তোমরা সকলে ভালো আছো। এসএসসি ব্যাচ 25 ও 26 তোমাদের জন্য, তোমাদের কথা মাথায় রেখে আমার এই কষ্টগুলো করা। যাই হোক, চলো ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসের বিষয় হচ্ছে কোয়ান্টাম সংখ্যার সেট গ্রহণযোগ্যতার শর্ত। এটা আবার কেমন ভাইয়া? এটা আবার কি? হয়তো তোমরা অনেকেই জানো, অনেকে হয়তো জানো না। এখন হয়তো জানারই কথা, অনেকের 25 ব্যাচে জানার কথা, আর 26 ব্যাচের না জানা বা জানা দুটাই হইতে পারে। তো চলো এটা নিয়ে আলোচনা করা যাক। কোয়ান্টাম সংখ্যার সেট, গ্রহণযোগ্যতার সেট আসলে জিনিসটা কি? আমরা কোয়ান্টাম সংখ্যার মধ্য জেনেছিলাম, যে ক্লাস জেনেছিলাম যে কোয়ান্টাম সংখ্যা মূলত চার প্রকার। কি কি? এন, এল, এম আর কি এস। এইগুলো আমরা বের করা শিখেছিলাম। এখন মনে করো প্রশ্নে আসলো যে এরকম, যে এল এর মান দেওয়া 4, তারপরে 4 দেওয়া, আবার দেওয়া -4 দেওয়া, -3 দেওয়া। মনে করো -4 দেওয়া থাকলো, আর দেওয়া প্লাস মাইনাস কি হাফ দেওয়া। আবার আর একটা প্রশ্নে দেওয়া আছে 4, 3, -2 এরকম দেওয়া থাকলো, -2 বা ছিল প্লাস মাইনাস হাফ। এখন এই দুইটার মধ্যে কোন সেটটা সঠিক? এটাও কিন্তু এন এর মান আছে, যে এন এর মান আছে, এল এর মান আছে, এম এর মান আছে, এস এর মান আছে। আবার এই সেটও কিন্তু একটা সেট না, অনেকগুলো তাহলে যে এইটাও ফর এল এর মান আছে। প্রথমটা কি? এল এর মান, মানে এন এর মান, প্রধান কোয়ান্টাম সংখ্যা, পরেরটা এল এর মান, পরেরটা এম এর মান, পরেরটা এস এর মান। তো এখন এই দুইটার মধ্যে কোন সেটটা সঠিক, আমরা এটা আজকে বের করা মূলত শিখবো। তো তোমরা কিন্তু এখানে বোকামির মতন বোকামি করে কিন্তু তোমরা কোয়ান্টাম সংখ্যা যে ক্লাস করছিল ওই জায়গায় যেমন কোয়ান্টাম সংখ্যার মান বের করছো, এভাবে প্রত্যেকটা মান বের করে করে যাচাই করে দেখবা, ওইভাবে না, কিন্তু ওইভাবে কিন্তু এখানে মিলবে না। কারণ এই জায়গায় সেট গ্রহণযোগ্যতা ক্ষেত্রে ভিন্নতা আছে, যে কোনটা আসলে নিব, কোনটা ভুল, এরকম থাকতে পারে, বুঝছো? তো ওইভাবে বের করতে গেলে একটু বর্ডলি হয়ে যায়, কঠিন হয়ে যায়। তো আমরা সহজে চলো কয়েকটা শর্ত জানলে হয়ে যাচ্ছে। তো আমরা 1 নম্বর শর্ত জানবো যে এন এর মান সর্বদা এল এর বড় হবে। কি হবে? এন এর মান এল এর মান অলওয়েজ কি হবে? এল এর চেয়ে বড় হবে। এইগুলো তোমাদের কিছু নোট করা দরকার না, আমি সুন্দর হ্যান্ড নোট দিয়ে দেবো, এটা তোমরা টেলিগ্রাম থেকে কালেক্ট করে নেবে। আর এই এন এর মান কখনো এল এর ছোট বা কি সমান হবে না। এল এর ছোট বা সমান হবে না। মনে করো এন এর মান 4, এই এল এর মান 4 হতে পারবে না, বা এল এর মান 4, এন এর মান কখনো 3 হতে পারবে না। অন্যদিকে এন এর মান অবশ্য 4 হইলে এল এর মান কি হওয়া লাগবে? 3 হওয়া লাগবে, বুঝছো? মানে এল এর মান সর্বদা এন থেকে ছোট হবে, এক কথায় প্রকাশ। 3 নাম্বার, তাহলে এন এল তো গেল। এইবার আসো, এই যে এল এর মান সর্বদা এম এর বড় বা সমান হবে। এল এর মান কি হবে? সর্বদা এম এর বড় বা সমান হবে। বড় বা সমান হবে কার মান? এল এর মান। এখন এল এর মানও 2 হইতে পারে, এম এর মানও 2 হইতে পারে। আবার এম এর মান 1 হইতে পারে, এল এর মান 2 হইতে পারে, মানে সর্বদা বড় হবে। 4 নাম্বারে কি? এল এর মান এম এর সমান হবে, কিন্তু কখনো এম এর থেকে ছোট হবে না। এম এর থেকে কি? ছোট হবে না, ছোট। তোমরা বুঝে নিও, আমি হাতে লেখা একটু দ্রুত লিখতেছি, কারণ খুব ছোট ছোট ভিডিও দিব, তো মানে যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, খেতে বসে বা এমনি বসে। এখন কিন্তু সময় পুরোটা নিজের সেলফ স্টাডি করার। এই ক্লাসগুলো কখন দেখবা? ফ্রি টাইমে, যখন ফ্রি সময় পাবা তখন এই ক্লাসগুলো করবা। ছোট্ট বন্ধুরা, যা বলতেছিলাম, এই ক্লাসগুলো তুমি কখন করবা? যখন তোমাদের ফ্রি টাইম থাকবে, বা তোমরা একটা টপিক পারতেছো না, বা হ্যাঁ, এই ক্লাসগুলো তোমরা, আমি যে ক্লাসগুলো নিব, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই ক্লাসগুলো তুমি যদি সুন্দর করে হ্যান্ড নোট কমপ্লিট করতে পারো না, ইনশাল্লাহ তোমার এসএসসিতে ভালো কিছু হবে। আর এসএসসি ব্যাচের ক্ষেত্রেও সেম, খুব ভালো কিছু হবে। তো
এরপর আমরা 5 নম্বরে কি দেখব? 5 নম্বরে হচ্ছিল এস এর মান সর্বদা প্লাস মাইনাস কি হবে, হাফ হবে, এর বাইরে হবে না। হয়তো বা প্লাস হাফ বা মাইনাস হাফ, যে কোনো একটি হবে, এর বাইরে কিছু হবে না। এই 5টা জিনিস পড়লে হচ্ছে। তো কি আমরা আবার দেখি, এন এর মান সর্বদা এল এর থেকে বড় হবে, সমানও হবে না, ছোটও হবে না। এরপর এন এর মান কখনো কি ছোট বা সমান হবে না, তো বললাম আমি। এল এর মান সর্বদা কি এম এর সমান বা কি বড় হবে। এল এর মান কখনো কিন্তু এম থেকে ছোট হবে না, সমান হতে পারে, বড় হবে, ছোট হবে না। আর এস এর মান সর্বদা কি প্লাস মাইনাস হাফ হইতে হবে। এইবার বলো তো তাহলে এই দুইটার মধ্যে কোনটা সঠিক? হ্যাঁ, অবশ্যই তোমাদের অ্যান্সার ঠিক ছোট্ট বন্ধুরা, এই 2 নাম্বারটা সঠিক। কারণ কি? হ্যাঁ ভাইয়া, আপনার শর্ত অনুযায়ী এটা কি এন এর মান, এটা কি এল এর মান, এটা কি এম এর মান, এটা কি এস এর মান। তাহলে এই জায়গায় এল এর মান, এন এর মান কি 4, এল এর মান কি 3। হ্যাঁ, এল থেকে এন এর মান বড়। আমি কি বলছিলাম? এন এর মান কি হবে, সর্বদা এল থেকে বড় হবে, ছোট হবে না, সমানও হবে না। তাহলে এটা কি এল এর মান কত ছিল এই জায়গায় 3, এন এর মান কত 4, তাহলে বড় হচ্ছে। আর এই জায়গায় তাহলে কি পাচ্ছি, আর আছে এই জায়গায়। আর এবার এরপরে যাও এম এর মানে, এম এর মান কি বলছিলাম, এম এর মান সর্বদা এল থেকে কি হবে, ছোট হবে, সমান হইতে পারে, ছোট হতে পারে। এই জায়গায় কি আছে, ছোট আছে, তাহলে কি হবে, ছোট। তাহলে এটাও ঠিক আছে, এনও ঠিক, এলও ঠিক, এমও ঠিক। আর কি বলছিলাম, এল এর মান প্লাস মাইনাস হাফ হইতে পারে, বা প্লাস হাফ হইতে পারে, বা মাইনাস হাফ হইতে পারে, এটাও কি ঠিক আছে। বাট কিন্তু এই জায়গায় আসো, এই জায়গায় কি দেওয়া, এন এর মান কত 4 দেওয়া, এল এর মান কত 4 দেওয়া। এটা হবে, হবেই না, কারণ এন এর মান আর এন এর মান কখনো সমান হবে না। এন এর মান সর্বদা এল থেকে কি বড় হবে। এই জায়গায় এল এর এম এর মান কি, ঠিক আছে, এম এর মান কি হতে পারে, সমান হতে পারে, ছোট হতে পারে, কিন্তু এই জায়গায় কি ছোট আছে, ঠিক আছে। এল এর মান কি হবে, এম এর থেকে কি হবে, ছোট হইতে হবে। সরি, এম এর মান কি হবে, এল এর থেকে ছোট হবে বা সমান হবে। এই জায়গায় ছোট আছে, ঠিক আছে, এই জায়গায় প্লাস মাইনাস হাফ আছে, কিন্তু এই জায়গায় যে এই যে এল এর মান যে এন থেকে সমান, এই জায়গা তো এটা ছোট হওয়া লাগবে, এটা কি ছোট হওয়া লাগবে, বুঝছো? এই জন্য এটা ঠিক, এটাই। তো ছোট্ট বন্ধু চলো, আমরা তো এমনি সেট, নর্মাল সেট দেখলাম। এবার যদি বলে এই যে 3D এর জন্য কোনটি সঠিক, এইটা কেমনে আমি বুঝতে পারবো ভাইয়া 3D এর জন্য কোনটি সঠিক? তাহলে আমরা এইটা কি জানি, এইটাকে আমরা কেমনে লিখতে পারি? এই দেখো, এটাকে আমরা এই যে 3D, এইটা কি, এটা কিন্তু একটা ইলেকট্রন বিন্যাস থেকে আনা, এটা কি ইলেকট্রন বিন্যাস থেকে আনা। এখন আমরা কি জানি ইলেকট্রন বিন্যাসের, এইটা কি প্রধান শক্তি স্তর, এটা কি উপশক্তি স্তর। এই যে উপশক্ত স্তর মূলত কি, আমরা কি পড়ছিলাম কোয়ান্টাম সংখ্যায়, উপশক্ত স্তরকে কি দিয়ে প্রকাশ করা হয়, এল দিয়ে। তাহলে আমরা এই ডি এর জন্য কিসের মান ধরবো, এল এর মান। আমরা এখন ডি এর জন্য এল এর মান কোনটা জানি 2। আবার বসো, এই যে 3D-টা, এটা কি ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে দরকার হয় না? ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে এই 3টা আমরা কি জানি, কি জানি, এটাকে পর্যায় সংখ্যা বা কি প্রধান শক্তি স্তর। আর এই যে এটা ডি, এই ডিটা কি উপসিক্ত স্তর। এখন উপসিক্ত স্তরকে আবার কোয়ান্টাম সংখ্যায় কি, উপসিক্ত স্তর কোয়ান্টাম সংখ্যা কাটে কোনটার ক্ষেত্রে, এল এর ক্ষেত্রে। এল এর কি, এল, এই যে এল কি সহকারী বা একক কোয়ান্টাম সংখ্যা, এটা মূলত কি প্রকাশ করে, উপসিক্ত স্তর। বুঝতে তো কি বলতেছি? ওই যে আমি যে কোয়ান্টাম সংখ্যার ক্লাসে যে এল এর কথা বলছিলাম, ওই যে মান মুখস্থ করতে বলছিলাম, ডির এস পি ডি এর ক্ষেত্রে কত মুখস্থ করতে বলছিলাম, 2। এল এর জন্য কত হবে এখন, ডি এর জন্য 2। আর এই 3 কি, 3 হচ্ছে 3 হচ্ছিল কি এন এর মান, কারণ কি এটা প্রধান কোয়ান্টাম সংখ্যা, বুঝছো তো? তাহলে আসো, তাহলে এই যে এই যে ডি, এই 3D, এই 3D এর জন্য এই 3টা কি তাহলে এন এর মান, প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর এই ডিটা কি উপশক্ত স্তর। এখন উপশক্ত স্তর কোয়ান্টাম সংখ্যার মধ্যে কোনটার মধ্যে রয়েছে, বা উপশক্ত স্তর মূলত কোনটা দ্বারা প্রকাশ করা হয়, এল দ্বারা উপশক্ত স্তর প্রকাশ করা হয় না? কোয়ান্টাম সংখ্যা ক্লাস যারা সুন্দর করে করছো তারা তোমরা ওইখান থেকে জেনে আসছো যে এল দ্বারা মূলত কি প্রকাশ করা হয়, উপশক্ত স্তর। আর এই ডিও কি মূলত উপশক্ত স্তর। তাহলে এই ডি এর মান আমরা কোনটা নিব, এই উপশক্ত স্তর এল এর মান অনুযায়ী ডি এর মান হবে, তাই এল এর জন্য ডি এর মান কত 2। তাহলে এই এন এর মান কত 3, এল এর মান কত হবে নিশ্চয়ই 2। আর তাহলে আমরা এন আর এল পেয়ে গেলাম। তাহলে এই দেখো, এবার দেখো তাহলে এন এর মান কত 3। এবার আমরা ওই শর্ত নিয়ে কাজ করবো, এল এর মান 3, এন এর মান 3, এল এর মান কত 2। তাহলে নিশ্চয়ই এন এর মান বড় হওয়া লাগবে, এখানে বড় আছে, এটা কি ঠিক। আর এল এর মান কি হবে, ছোট হওয়া লাগবে, সমানও হওয়া যাবে না, বড় হওয়া যাবে না, ছোট হওয়া লাগবে, ছোট, ঠিক আছে। এম এর মান কি হওয়া লাগবে, এম এর মান এল এর ছোট হবে বা সমান হবে, কি আছে -2, ছোট আছে। এই যে এটা তো পুরো মান দিয়েছে, এটা আরো ভালো।
কিন্তু এটার মধ্যে কোনটা সঠিক? অবশ্যই 1 নম্বর সঠিক, কারণ 2 নম্বর হবে না কেন? এই দেখো 2 নম্বর n এর মান তো আমরা জানি 3 হবে, ঠিক আছে। আর d এর জন্য l এর মান কত? 2, এটা তো জানোই মুখস্থ, কারণ l এর জন্য d এর মান কত? 2। l এর মান d এর জন্য কত? 2। এটা ঠিক আছে। এবারে শর্ত অনুযায়ী কি n এর মান 3 আছে, l এর মান কি 2? হ্যাঁ, n এর মান বড় আছে। m এর মান কি হওয়া লাগবে? m এর মান তো ছোট হওয়া লাগবে বা সমান হওয়া লাগবে। এখানে কি ছোট আছে না বড়? এর জন্য কি এটা ভুল বা রং। এরকম যদি তোমার এখন 4D এর জন্য সেট বের করতে বলো, কত হবে তাহলে 4D এর জন্য? এখানে যে n কি, n হচ্ছিল এই যে এই 4 কি, 4 হচ্ছে n এর মান, প্রধান কোয়ান্টাম সংখ্যা, এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা 4। তাহলে এই d এর জন্য l এর মান কত? আমরা তো l এর মান মুখস্থই করছি। এবার d এর জন্য l এর মান কত? 2। আর m এর মান কত? -2 ধরে নেব। আর s এর মান কত? প্লাস মাইনাস হাফ, পুরোটাই নিয়ে নেব। বুঝছো? আবার যদি 2D এর জন্য বলে, 2D এর জন্য কি হবে? 2 কি, এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 2 নিলাম। আর d কি? d এর জন্য কি বলো? d এর জন্য কি? 2D। এই 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 d এর জন্য l এর মান কত? 2। m এর মান কত? -2। s এর মান কত? প্লাস মাইনাস হাফ। বাট এই দেখো তোমরা ধরতে পারো ভাইয়া এই যে 2 তো নিলে হবে না, 2 দিয়ে তো এটা সেট দিবেই না, কারণ এই জায়গায় এদের মানে এলেভেন সমান, তাহলে এটা কি ভুল, এটা দিবেই না। তোমাদের টেস্ট করার জন্য এটা আমি দিলাম যে এটা কি আসলে কি 2D। বুঝছো কিনা? বুঝছো তো? এরকম D4D থাকে, এটা থাকলে তো বুঝছোই, এই শর্তগুলো যা বললাম বুঝছোই। আর 4D থাকলে কি হবে? 4D থাকলে আমরা এই প্রথম 4টা কি, প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান। আর d এর জন্য l এর মান তো আমরা মুখস্থ করছি, s এর জন্য 0, p এর জন্য 1, d এর জন্য 2, f এর জন্য 3, এগুলো তো আমরা মুখস্থ করছি। তো এগুলো এই জায়গায় লিখলে, আর এরপর তো m এর মান তো এই l এর ছোট নিলে হচ্ছে, 2 এর ছোট একটা নিলে বা সমান একটা নিলে হয়ে যাচ্ছে। এভাবে আমরা ইনশাল্লাহ সলভ করতে পারবো। তো ছোট্ট বন্ধুরা, আমাদের তো কোয়ান্টাম সংখ্যার সেট গ্রহণযোগ্যতার ক্লাসটি শেষ না, মানে টপিকটি শেষ। তাহলে চলো তোমাদের এই টপিকের সাথে তোমাদের আরেকটা টপিক শেখানো যাক, যে এই যে বোর কক্ষপথের শক্তি, ব্যাসার্ধ, বেগ বের করা। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু গ নাম্বারে হিউজ পরিমাণ আসে, হিউজ পরিমাণ আসে। তো চলো আমরা বের করা শিখি। তো আমরা সূত্র তিন চারটে সংক্ষিপ্ত আকারে সূত্র মুখস্থ করবো। সূত্র মুখস্থ করলে আলহামদুলিল্লাহ আর কিছু লাগবে না। তো চলো আমরা সূত্র মুখস্থ করি। যে আমরা জানি যে আমরা একটা জিনিস তার আগে জানি নি, আমরা জানি প্রথম কক্ষপথের, এটা কিন্তু মুখস্থ, এটা বের করলেও কিন্তু পাওয়া যায়। আমরা জানি প্রথম কক্ষপথের শক্তি কি? শক্তি E1 ইকুয়াল টু -13.6 ইলেকট্রন ভোল্ট। আবার প্রথম কক্ষপথের ব্যাসার্ধ R1 ইকুয়াল টু 0.53 অ্যাংস্ট্রম। আবার প্রথম কক্ষপথের জন্য বেগ V1 ইকুয়াল টু 2.8 গুণ 10⁻⁻18। এইগুলো তো আমরা জানি, মুখস্থ জানি, সাধারণত জানি এখন পর্যন্ত। তাহলে আমরা এইগুলো মান মুখস্থ রাখবো। এই E1 এর জন্য কি, R এর জন্য কি, V1 এর জন্য কি। এইবার আমরা সূত্র জানবো। এবার n-তম কক্ষপথের জন্য R1 n-তম কক্ষপথের জন্য না, সরি, bn, যেহেতু জায়গা b আগে দেখাইছি, bn মানে bn কেন বেগ, মানে n-তম কক্ষপথ। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, যত ইনফিনিটি পর্যন্ত যা নেবে তাই। কত হবে তো এই en এর মান কত? 30.6 মাইনাস 30.6 গুণ z স্কয়ার ইকুয়াল টু n স্কয়ার, গুণ z স্কয়ার ইন্টু n স্কয়ার। আবার rn কি হবে? rn হবে কি 0.53 গুণ n স্কয়ার ইকুয়াল টু z স্কয়ার। আর সরি, এটা তো শক্তির জন্য। সরি ছোট্ট বন্ধুরা, একটু ভুল লিখে, মানে মনে নেই যে উপরে শক্তি দিয়েছেন, বেগ বি দেখে দিয়েছেন, সরি, মনে করো না, এটা EN। আর VN হবে কি 2.18
গুণ 10⁻18 গুণ z/n। এই যে সূত্রগুলো মুখস্থ করলাম, এইগুলো মুখস্থ করলে হয়ে যাচ্ছে। এখন তোমাদের যদি এমসিকিউতেও বলে যদি 8তম কক্ষপথের ব্যাস কত, বের করে ফেলবা। যা বলবে এমসিকিউ বলুক সিকিউ বলুক যেখানে বলুক তুমি এটা ইউজ করলে কি হয়ে যাচ্ছে। আর এটার এইভাবে লিখতে পারো E1, যেহেতু আমরা এটা হাইড্রোজেনের জন্যই সাধারণত দেয়, তাহলে E1 × 1/n²। এটা কিন্তু হাইড্রোজেন যেটা মনে দরকার হয় না, অথবা আর R1 × n²। এই জায়গা ছিল B1 × 1/b। এই তিনটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। তো ছোট্ট বন্ধুরা, তোমরা বুঝতে পারছো তো এইগুলা, এইগুলো তো মুখস্থ। আর তুমি জানোই এতদিন ধরে অনেক দিন হয়ে গেছে 26 ব্যাচ 25 ব্যাচ, তোমরা তো 26 ব্যাচ ফার্স্ট ইয়ার শেষ করে ফেলছো অলমোস্ট। আর 25 ব্যাচের আর এক মাস পরে পরীক্ষা, এক মাস আছে, ভয় পেও না। এই এক মাস আমার সাথে ইনশাল্লাহ ঠিক মতন ক্লাস করতে পারলে ভালো কিছু করবা। তো ছোট্ট বন্ধুরা ভালো থেকো, ক্লাসটি ভালো লাগলে লাইক দিও, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে সাথে থেকো। আল্লাহ হাফেজ।